দুই দিন হলো নতুন বাসা গোছগাছ শুরু করেছে বেলা আর ওয়াহাজ। এর বাসায় প্রায় সব প্রয়োজনীয় জিনিসপত্র নতুন বাসায় নেওয়া হয়েছে। বেলা ওয়াহাজের সাথে গিয়ে একটু একটু করে সাজিয়ে রেখে এসেছে। তানিয়া, মাহি আজ কিছু জিনিসপত্র কিনতে হবে জন্য ওয়াহাজ বেলাকে তার সাথে বের হতে বলেছে। জিনিসপত্রগুলো মূলত মৌ কিনতে বলেছে। তার পছন্দের একটা ডেকোরেশন করা রুমের ছবি দিয়ে বলেছে তাদের রুমটা যেন সেভাবে সাজানো হয়। আপাতত কিছুটা এরকম হলেই হয়ে যাবে, আর বাকিটা পরে সে সাজিয়ে নেবে। বেলাকে কিছু ডিটেলস জানিয়ে দিয়েছে সে। ওয়াহাজকে কিছু বলার সাহস তার এখনও হয়নি। ওয়াহাজ কয়েকবার জানতে চেয়েছে তার কোনো পছন্দ আছে কিনা রুম ডেকোরেট করার জন্য। মৌ বারবার জানিয়েছে ওয়াহাজের পছন্দ মতো ডেকোরেট করলেই হবে। ওয়াহাজের আড়ালে বেলাকে সে নিজের পছন্দের কথা জানিয়েছে। বেলাও নিজের হবু নতুন ভাবির কথা মতো রুম সাজাতে জিনিসপত্র কিনতে বের হবে। বাসা থেকে রেডি হয়ে বের হয় সে। ওয়াহাজ কিছুক্ষণ আগেই কল করে বের হয়ে রাস্তার সামনে দাঁড়িয়ে বলছে। বেলা বাসা থেকে বের হয়ে রাস্তার সামনে এসে দাঁড়ায়। রাস্তার দুই পাশেই তাকিয়ে বারবার দেখতে থাকে ওয়াহাজ আসছে কিনা। আসছে না দেখে বেলা ওয়াহাজকে কল করে। রিং হতেই রিসিভ হয়ে যায় ওই পাশ থেকে। বেলা আবারও রাস্তার দিকে তাকিয়ে বলে, কোথায় ভাইয়া? এই তো প্রায় চলে এসেছি, জাস্ট 2 মিনিট অপেক্ষা করো। বের হয়েছো? হ্যাঁ, আমি তো তাড়াতাড়ি করে বের হয়ে গেটের বাইরে দাঁড়িয়ে আছি। আচ্ছা থাকো, আমি আসছি। বেলা কল কেটে আবার ফোনেই ডুবে যায়। সে দাঁড়িয়ে ফোন ঘাটাঘাটি করতে থাকে। মেসেঞ্জারে মেসেজ আসতেই সেখানে গিয়ে দেখে মৌ টেক্সট করেছে। দুটো শাড়ির ছবি দেখিয়ে জানতে চেয়েছে কোনটা বেশি সুন্দর। বেলা ভালো করে ছবি দুইটা দেখে জানায় হালকা গোলাপি রঙের শাড়িটা সুন্দর। সাথে সাথে ওপাশ থেকে মেসেজে আসে, তাহলে তোমার জন্য আমি এটা নিচ্ছি। বেলা বুঝতে পারেনি শাড়িটা মৌ তার জন্যই কিনবে বলে পছন্দ করেছে। সে তৎক্ষণাৎ রিপ্লাই করে, আমার অনেক শাড়ি আছে, আর সেদিন তো কেনা হলো, আমার আর শাড়ি লাগবে। ওপাশ থেকে আর রেসপন্স পেল না। সে ফোনটা হাতে রেখেই সামনের দিকে তাকাতেই বাইকে দুইজনকে দেখে চোখ ছানাবড়া হয়ে যায়। একটা শিশি থেকে তরল জাতীয় কিছু তার দিকে ছুঁড়ে দেয় তারা। তাদের সাথে সাথে পেছন থেকে কেউ উল্টো দিকে টেনে নেয় বেলাকে। হাতে সেই তরলের কিছু অংশ ছিটে পড়তেই বেলা চিৎকার দিয়ে বলে ওঠে। বেলা আহ বলে আমার হাত চলে গেল গো। রফিক চাচা তাড়াহুড়ো করে বেলাকে ধরে নেয়। আম্মা আম্মা করে চিৎকার করতে থাকে। বেলার এই অবস্থা দেখে রফিক চাচা কান্না করতে শুরু করে দিয়েছে। ততক্ষণে গাড়ি এসে তাদের সামনে থামে। দুজনকে এভাবে দেখে ওয়াহাজ তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে আসে। কি হয়েছে রফিক চাচা? দেখেন না, ওয়াজিয়া আমারে দুইটা ছেলে এসিড মেরে পালাইছে। ওয়াহাজ বেলার দিকে তাকিয়ে দেখে বেলা চোখ বন্ধ করে কষ্ট সহ্য করার চেষ্টা করছে। ওয়াহাজ পকেট থেকে টাকা বের করে রফিক চাচার হাতে দিয়ে বলে, বড় দেখে 2টা পানির বোতল নিয়ে এসে গাড়িতে বসবেন। আমি ওয়াজিয়াকে পেছনের সিটে বসিয়ে দিচ্ছি, অনবরত পানি ঢালবেন, জলদি যান। রফিক চাচা সেখান থেকে দেরি না করে দোকানের দিকে দৌড়ে চলে যায়। ওয়াহাজ তাড়াতাড়ি করে বেলাকে গাড়িতে উঠিয়ে বসিয়ে দেয়। মাথায় হাত বুলিয়ে বুকের সাথে নিয়ে বলে, কিচ্ছু হবে না বোন, আর একটু সহ্য করো, সব কিছু ঠিক হয়ে যাবে। রফিক চাচা পানি নিয়ে চলে আসে। আসলেই বেলার পাশে বসে হাতে পানি ঢালতে বলে, নিজেই ড্রাইভিং সিটে চলে যায়। এক হাত দিয়ে ড্রাইভ করা শুরু করেছে, অন্য হাতে দিয়ে ফোনটা বের করে ফারাজকে কল দেয়। ফারাজের অফ টাইম থাকায় তাড়াতাড়ি কল রিসিভ করতে সক্ষম হয়। ওয়াহাজ জলদি বলে ওঠে, ফায়াজ, ওয়াজিয়াকে কেউ বা কারা যেন অ্যাসিড নিক্ষেপ করেছে, মুখ তো বেঁচে গিয়েছে, তবে ছিটা ফোটা হাতে লেগেছে। তুমি ব্যস্ত থাকলেও একটু তাড়াতাড়ি শেষ করে ওয়াজিয়ার জন্য ফ্রি হয়ে যাও প্লিজ। 5 মিনিটের মধ্যে চলে আসছি আমরা। বেলাকে হাসপাতালে নিয়ে আসার সাথে সাথে পর্যাপ্ত চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতাল থেকে জানানো হয়েছে একটা দিন অন্তত এখানে রাখতে হবে সম্পূর্ণ চিকিৎসার জন্য। আগামীকাল সকালে চলে যেতে পারবে। নার্স বেরিয়ে গেলে ওয়াহাজ সে বেলার বেডের পাশে চেয়ার টেনে বসে।
বেলা জানালার বাইরে তাকিয়ে দৃষ্টি রেখেই দেখছিল। ওয়াহাজের উপস্থিতিতে তার দিকে তাকায়। ওয়াহাজ বেলার উদ্দেশ্যে বলে, কারা ছিল? কাদের এত বড় সাহস হলো তোমার সাথে এরকম করার? নুসরাতের কেসের ওই 3টা ছেলের মধ্যে 2জন। আমি তোমার জন্য অপেক্ষায় দাঁড়িয়েছিলাম, তখনই 2জন বাইকে করে যেতে যেতে এরকম করেছে। রফিক চাচা উল্টো দিকে টেনে না নিলে অ্যাসিড এসে আমার মুখে পড়তো। ওরা কি জানে না তোমার একটা ভাই আছে? খুব ভুল করেছে, এর জন্য জীবন না দিতে হয় ওদের। দীর্ঘশ্বাস ফেলে বেলা। এসব নিয়ে তার আর কোনো কথা বলতে ইচ্ছে করছে না। সম্ভব হলে নিজেই ওই জানোয়ারগুলোকে খুন করে গাছের সাথে ঝুলিয়ে রাখত। কেবিন থেকে বেরিয়ে যায় ওয়াহাজ। বেলা আবার জানালার বাইরে তাকায়। নার্স এসে দরজায় নক করে বেলা বাইরে তাকিয়েই নার্সকে ভেতরে আসতে বলে। নার্স হাতটা ভালো করে দেখে বলে, হাতের জন্য কি খুব কষ্ট হচ্ছে? বেলা আনমনি বলে ওঠে, পৃথিবীতে সবচেয়ে কষ্টের জিনিস কি জানেন? কেউ সত্যিকারের ভালোবাসে জেনেও তার ভালোবাসা গ্রহণ করতে না পারা। জি। বাহিরে থেকে ফারাজ নার্সকে উদ্দেশ্য করে বলে। আপনি যান, আমি দেখছি। ফারিজের গলা শুনে বেলা চমকে যায়। আনমনে বলা কথাটা ভাবতেই কপাল চাপড়াতে ইচ্ছে করে তার। তবুও কাউকে কিছু বোঝাতে না দিয়ে চুপচাপ শুয়ে থাকে। নার্স চলে গেছে। ফারাজ কেবিনে এসে চেয়ারটায় বসে হাত দেখতে দেখতে বলে, এত কষ্ট পাচ্ছেন তবুও কেন গ্রহণ করছেন না আমায়? একটু ভালোবাসলে কি এমন ক্ষতি হবে আপনার? থেকে যান না আমার সাথে সারা জীবনের জন্য। ফারাজের কথায় তার দিকে তাকায় বেলা। ভ্রু কুঁচকে বলে, কিছু বললেন? না। ভাইয়া কোথায় জানেন কিছু? না তো। আচ্ছা শোনেন, মৌ এসেছিল, তখন তো কেবিনে কাউকে আসতে দেওয়া হচ্ছিল না, তাই ফিরে গেছে। রান্না করে নিয়ে আসবে একেবারে। কি খাবেন বলুন, আমি মৌকে বলে দেব। কিছু খেতে ইচ্ছে করছে না। হাত কি এখনো জ্বালা পোড়া করছে? হ্যাঁ করছে তো, সহ্য করে নিচ্ছি। আমাকে সহ্য করে নেওয়া যায় না? বেলা কিছুক্ষণ চুপ থেকে বলে, আপনি বারবার এভাবেই নিজের অনুভূতি প্রকাশ করবেন না। কেন? অনুভব করলে সেটা প্রকাশ করলে দোষের কি? আপনারও জানা উচিত আপনাকে কেউ ভালোবাসে। জানা উচিত নয়। আমি যে জীবন পার করেছি সেটার পর তো একদমই নয়। যে ভালোবাসা সময়ের সাথে বিলীন হয়ে যায় সেই ভালোবাসা আমার প্রয়োজন নেই। আমার জীবনে আমার ভাই ছাড়া আর কোনো পুরুষ আসতে পারবে না। সব পুরুষ আমার জন্য নিষিদ্ধ। আশা করছি আপনি পরবর্তীতে এসব আমাকে বলবেন না। আমাদের 2 পরিবারের মধ্যে একটা ভালো সম্পর্ক আছে এবং নতুন একটা সম্পর্ক তৈরি হতে যাচ্ছে, সেদিকে আপনার খেয়াল রাখা উচিত। ফারাজ আর কিছু না বলে কেবিন থেকে বেরিয়ে যায়। যেখানে ফলাফল শূন্য সেখানে রচনা লিখে জানালেও কোনো লাভ হয় না। হাসপাতালে একটা দিন কেটে গিয়েছে। ওয়াহাজ সারাদিন বোনের আশেপাশে থাকছে আজ। গত রাত 1টার দিকে সে হাসপাতালে বেলার কেবিনে এসেছে। হাসপাতালের গেট 10টার দিকে বন্ধ হয়ে যায়। বিধায় সে ফারাজের সাথে দারোয়ানের কথা বলিয়ে ভেতরে ঢুকেছে। রাতে বোনের কাছেই ছিল সে। সকালে মৌ রফিক চাচার কাছে খাবার পাঠিয়ে দিয়েছে। জিনিসপত্র গুছিয়ে বেলাকে রেডি করা হয়েছে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। হাসপাতালে সব কাজ শেষ করা হয়েছে। চলে যাওয়ার আগে ফারাজ রুমে আসে। ওষুধপত্র সব ঠিক আছে কি না দেখে নেয়। ওয়াহাজ ওষুধগুলো হাতে নিতে নিতে বলে, আর কোনো সমস্যা হবে না তো? ফারাজ বেলার হাতটা আরেকবার দেখে বলে, কোনো সমস্যা হওয়ার কথা না। হাতে যতটুকু লেগেছিল তার কার্যকারিতা কমে গেছে। এখন ওটা একটু সাবধানে রাখলেই হবে। দেখা যাবে আগামীকালই একদম ঠিক হয়ে যাবে, কিন্তু দাগটা যাবে না। দাগ ওঠাতে চাইলে অনেক পরে চিকিৎসা নিতে হবে। না না, দাগ ওঠানো লাগবে না, এমনি ঠিক হয়ে গেলেই হবে। ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এখন তো আমাদের ওখানেই যাবেন, তাই তো? হ্যাঁ, পরশু নতুন বাসায় আসবো। আচ্ছা, এখানে আর দেরি না করি, সাবধানে থেকো, আমরা আসছি। ওয়াহাজ বেলাকে মৌয়ের কাছে রেখেই বাহিরে বেরিয়েছে। সারা বেলা মৌ বেলাকে দেখে রেখেছে। বেলা নিজ হাতে কিছু খেতে পারছে না। মৌ নিজেই বেলাকে খাইয়ে দিয়েছে। মৌয়ের মাও বেলার খুব যত্ন করেছেন। বিকেল থেকে বেলাকে রেখে ওয়াহাজ বাড়িয়ে গেছে। রাতে খাবারের সময়
হয়ে যাওয়ায় সে এসে পৌঁছায়নি। রাতে খাবার সময় হয়ে গেলেও মৌ খাবারের প্লেট রুমে নিয়ে চলে আসে। বেলা শুয়ে শুয়ে বই পড়ছিল। মৌ এসে ডেকে তুলে বসিয়ে দেয়।